শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে, অ্যানালগ অ্যান্ড ডিজিটালি। লগ অন। সৃষ্টি টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে, যে অনুষ্ঠান আপনাদের মনের মতো অনুষ্ঠান হতে চলেছে। কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমরা তো সমস্যায় থাকি এবং সেখান থেকে দাঁড়িয়ে আমার আজকের দিনটি কেমন যাবে এইটা নিয়ে কিন্তু আমরা সকলেই একটু চিন্তিত থাকি। এবং দেখবেন বাড়িতে খবরের কাগজ আসলেই প্রথমেই আমরা আজকের রাশিফল কি বলছে সেটা একবার নজর দেখি। তো সেইভাবেই সাপ্তাহিক রাশিফল নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং আমাদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কৌশিকী মাতা আচার্যা সুস্মিতা শাস্ত্রী, বৈদিক অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র সাধিকা, যিনি আমাদের আগের দিনই কিন্তু আমরা 6টি রাশি নিয়ে আলোচনা করেছি। আজকে রয়েছে আমাদের আজকের এপিসোডে পরবর্তী 6টি রাশি নিয়ে আলোচনা করব এবং তার সাথে ভালো থাকার কি উপায় রয়েছে সেই টোটকাটাও কিন্তু তিনি জানাচ্ছেন। তো সেখান থেকেই বলবো যে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে এবং পরবর্তী 6টা রাশি, অর্থাৎ আমরা আজকে তুলা রাশি থেকে শুরু করব, সেই রাশির ক্ষেত্রে কি কি সাপ্তাহিক রাশিফলের কি রেজাল্ট রয়েছে জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বৈদিক অ্যাস্ট্রোলজি ও তন্ত্র সাধিকা কৌশিকী মাতা আচার্যা সুস্মিতা শাস্ত্রীকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। ওম প্রত্যালীঢ় পদার পীতাঙ্ঘ্রি শবরহৃদি ঘোরাট্য হাসাপরা খড়গেন্দিবর কর্তি খরবরভুজা হুঙ্কার বীজোদ্ভবা খড়বানীল বিশাল পিঙ্গল জটা জুটৈক নাগর জুটা জাঢ্যাংনাস্য কপালকে ত্রিজগত্তং হন্তুগ্রা তারা স্বয়ং। জয় মা তারা। আমরা আজকে চলে আসব পরবর্তী 6টি রাশি নিয়ে জানবো। সাপ্তাহিক রাশিফল চলছে আমাদের অনুষ্ঠানে। তুলা রাশি আমরা দেখে নেব তুলা রাশির জন্য এই সপ্তাহ কি বলছে। হ্যাঁ, তো তুলা রাশির আজকের মানে এই আগামী এই সপ্তাহটা কিরকম যাবে সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। তুলা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লগ্নে কিন্তু কোনো গ্রহ ট্রানজিট করছে না। লগ্ন থেকে ঠিক 1 2 3 4 5 পঞ্চম ঘর থেকে কিন্তু ট্রানজিটে বিভিন্ন গ্রহ আছে। ইন জেনারেল আমরা একটা প্রেডিকশন করছি, এটা কিন্তু কোনো ব্যক্তি বা বিশেষকে ইন্ডিকেট করা হচ্ছে না। যদি কারোর মনে হয় যে তার রাশি বা লগ্নে তার ব্যক্তিগত কি আছে না আছে সেটা জানতে হবে, তাহলে কিন্তু সরাসরি কারণ এটা একটা জেনারেল প্রেডিকশন চলছে। তো সেই ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু চোখের একটা সমস্যা আসবে, মাইগ্রেন, মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, সাইনাসের যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু খুব সাবধান। রোদে বেরোলে প্রিকশন মেনটেন করে বেরোতে হবে, প্রচুর পরিমাণে শরীরকে হাইড্রেট রাখতে হবে। শুধু তাই নয়, প্রেম প্রীতি বা মানে প্রেম প্রীতি এই মুহূর্তে যারা আর কি নতুন প্রেম করছেন বা প্রেমে জড়িয়ে পড়েছেন সেক্ষেত্রে কিন্তু খুব সাবধান, খুব ব্যালেন্স করে রিলেশনটাকে মেনটেন করতে হবে। ব্যালেন্সের অভাব থাকলে কিন্তু সম্পর্কটা এখনই গিঁট পড়বে। এই সপ্তাহটা কিন্তু খুব একটা তুলা রাশির জন্য মিশ্র ফলদায়ী, কিন্তু খারাপটার ভাগটা বেশি। তার কারণ এই গেরোটা যদি একটা গেরো সম্পর্কের ক্ষেত্রে পড়ে তাহলে কিন্তু এই গেরোটা খুলতে খুলতে গোটা জীবন চলে যাবে। শুধু তাই নয়, স্বামী স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। অযথা ঝগড়া বিবাদ কলহকে এড়িয়ে চলাটাই শুভ। সন্তানের দিকে অতি সচেতনতা অবলম্বন করতে হবে তুলা রাশির জাতক এবং জাতিকার ক্ষেত্রে। শত্রু অস্বাভাবিক মাত্রায় কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের বৃদ্ধি পাবে এই সময়। এই শত্রু মানে যতটা সম্ভব এড়িয়ে চলা, কলহ যতটা সম্ভব প্রতিবাদ না করা। আমাদের সমাজটা এই মুহূর্তে আপনারা সবাই জানেন, এটা বলাই বাহুল্য। তো সমাজ যেই জায়গায় আস্তে আস্তে আমাদের প্রত্যেককে নিয়ে যাচ্ছে, আমরা কোথাও না কোথাও ভীরু হতে হতে বা মানে অশান্তিতে না জড়াতে বা না জড়ানোই ভালো। তার কারণ অশান্তিতে জড়ালে পরে নিজের মানসিক শান্তি বিঘ্নিত হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যতটা শত্রুকে জয় করে চলা যায়, শত্রুর মন জয় করে চলা যায়, সেইভাবে চলতে হবে। ব্যবসায় হানি হওয়ার সম্ভাবনা অত্যাধিক বেশি এবং অর্থের আগমন কিন্তু এই বৃহস্পতি নিয়ে আসবে, কিন্তু সাথে ব্যয়ও নিয়ে আসবে। আপনাদের যা আয় হবে তার তুলনায় কিন্তু অধিক অযথা ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, আমরা জেনে নিলাম তুলা রাশির সাপ্তাহিক রাশিফল কেমন থাকছে। এরপরে চলে আসবো আমরা পরের রাশিতে, অর্থাৎ বৃশ্চিক, তাই তো? হ্যাঁ, বৃশ্চিকে। তো বৃশ্চিক
বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা দেখছি এক্ষেত্রেও তাই, আগামী 3টে ঘর ফাঁকা এবং 1 2 3 4 4 নম্বর ঘরে রাহু বসে আছে, পঞ্চমে বসে আছে শনি, ষষ্ঠে শুক্র, সপ্তমে বুধ রবি, অষ্টমে বৃহস্পতি এবং মঙ্গল রয়েছে নবমে, চন্দ্রকেতু একসঙ্গে দশমে। তো লেখাপড়ায় যারা স্টুডেন্ট রয়েছে, লেখাপড়ায় কিন্তু একটা বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। লেখাপড়ায় মনোযোগ দিতে হবে, শুধু তাই নয়, মানে যেহেতু চতুর্থ ঘরে রাহু বিরাজ করছে সেহেতু কিন্তু মাতৃ শরীর হানি বা মায়ের কোন রকম কোনো একটা অসুখের কিন্তু ইন্ডিকেশন এক্ষেত্রে দিচ্ছে। বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকারা বিশেষভাবে কেয়ার নিন মায়ের শরীরের উপর, মাকে রেস্ট দেওয়ার ব্যবস্থা করুন, মায়ের দিকে খেয়াল রাখুন। এবং যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই সময়টায় যে সকল বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা আছেন যারা মনে করছেন যে মানে কনসিভ করবেন, এরকম কিছু প্ল্যান করছেন, তারা কিন্তু এই সময়টা থেকে বিরত থাকুন। এই সপ্তাহটা পার হয়ে যাওয়ার পর প্রপার কনসালটেন্ট কোনো কোনো মানে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে আপনারা কিন্তু তারপরেই সন্তানের দিকে এগোন। সন্তান কনসিভ করায় কিন্তু না হলে কিন্তু মানে সমস্যা আসবে। এবং শারীরিক দিক থেকেও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কিন্তু অস্বাভাবিক মাত্রায় অম্ল এবং গ্যাস বাড়বে, মানে বায়ু আর অম্ল কিন্তু মারাত্মকভাবে ডিসব্যালেন্স হবে। শুধু তাই নয়, মানে লিভার কিন্তু জটিল সমস্যায়, এই মুহূর্ত থেকে লিভারের জটিল সমস্যা কিন্তু সূত্রপাত হতে পারে। সুতরাং বি কেয়ারফুল, শরীর নিয়েও আপনাদের কেয়ারফুল থাকতে হবে, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। প্রপার গাইডেন্স ছাড়া কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে আগামী দিনটা কাটানো কিন্তু খুব মুশকিল। সুতরাং সেটা আপনারা বুঝে আর কি স্টেপিং করবেন। একদমই তাই। চলে আসবো পরের রাশি ধনু, দেখে নেব এই সপ্তাহ কেমন যাবে ধনু রাশির জাতক জাতিকাদের। ধনু রাশির ক্ষেত্রে আমি বলবো ধনু লগ্নের দ্বিতীয় ভাবটা ফাঁকা রয়েছে এবং 3 নম্বর ভাবে রাহু অবস্থান করছে। তো 3 নম্বর ভাবে যেহেতু রাহু অবস্থান করছে সেহেতু বাড়ির লোকের সঙ্গে বিবাদ কিন্তু একটু এড়িয়ে চলতে হবে। অযথা মাথা গরম করলে কিন্তু হবে না, মাথা অসম্ভব ঠান্ডা রাখতে হবে এবং বাড়ির সকলের যা কিছু ভুল ত্রুটি সব মানুষের মধ্যেই থাকে, ভুল ত্রুটিগুলোকে এড়িয়ে যেতে হবে এবং প্রত্যেককে ভালোবাসা এবং নম্রতা বিনয়ের সঙ্গে সকলের সঙ্গে পেশ আসতে হবে। বাদ বাকি 4th হাউসে শনি বিরাজ করছে, ন্যাচুরালি সবটা স্লো করে দেবে। যারা মানে কোন রিসার্চ মূলক কাজে যারা জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব স্লো করে দেবে কাজ। সুতরাং খুব সাবধান, মানে প্রতিদিন নিজে কনভিন্স করে একটা দিন শুরু করবেন, যে দিনটা কিন্তু মানে কর্মবহুল হবে, যে দিনটায় আপনি কাজ করবেন, যে দিনটায় আপনার কাজের কোনো ফাঁকি থাকবে না বা ফাঁক থাকবে না। তো এইভাবে কিন্তু নিজেকে চালনা করতে হবে। অবশ্যই পুজো অর্চনা বাড়িয়ে দিতে হবে একটু, পুজো অর্চনা না বাড়ালে কিন্তু মুশকিল, নাহলে কিন্তু মারাত্মক স্লো হয়ে যাবে আপনার কর্মের ক্ষেত্রেটাও। গ্রহণযোগ একটা জায়গা তৈরি হয়েছে, গ্রহণযোগ তো আছেই, ভাগ্য বিড়ম্বনার জায়গা তৈরি হয়েছে। শুধু তাই নয়, ধনুলগ্নে জাতক জাতিকাদের কিন্তু ক্রনিক একটা অ্যাক্সিডেন্টের জায়গা তৈরি হয়েছে, যেটা কিন্তু খুব সাবধান। মানে যে কোনো মুহূর্তে কিন্তু রাস্তাঘাটে যে কোনো বিপর্যয়ের সম্মুখীন হতে পারেন। রাস্তাঘাট দেখে পার হতে হবে, দেখে বাসে ট্রেনে সফর করতে হবে, খুব সাবধানে ঈশ্বরের নাম স্মরণ করে এগিয়ে যান। একদমই তাই। আবারও মনে করিয়ে দেবো, এটা কিন্তু একটা জেনারেল প্রেডিকশন। এরপরও যদি আপনাদের মনে হয় যে আমার সময়টা কেমন যাবে, তার জন্য কিন্তু জন্মছক বিচার্য। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একদম সরাসরি যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার জন্য একটু চেম্বারগুলো দেখে নিই। যারা আসতে চাইছেন তাদের জন্য বলবো, পেয়ে যাচ্ছেন গড়িয়া ত্রিবেণী মার্কেট, 1st ফ্লোর, শপ নাম্বার 8, কবি নজরুল মেট্রো, অপোজিট অফ গড়িয়া শীতলা মন্দির। এখানে আপনারা পাচ্ছেন প্রত্যেক দিন দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। এছাড়াও রয়েছে তারাপীঠ চেম্বার, মা তারা অ্যাপার্টমেন্ট, একদম বুকিং করে পৌঁছে যাওয়া। বুকিং এর জন্য ফোন নাম্বারটা একবার শেয়ার করে নেব, 8697201211 এবং 8697001008। এই নাম্বারে বুকিং করে একদম পৌঁছে যাচ্ছেন। এবং প্রত্যেকটি সময়ে তন্ত্র সাধনার জন্য কিন্তু আপনারা দিদিকে পেয়েই যাচ্ছেন। তারাপীঠ ধাম রয়েছে কামাখ্যা, অট্টহাস, রাজরাপ্পা, প্রত্যেকটি জায়গায় কিন্তু তন্ত্রের কাজ তিনি করে থাকেন। অপেক্ষা আপনাদের পৌঁছানোর। আর বিস্তারিত বিষয় আপনার জন্মছক নিয়ে আলোচনা করার জন্য একদম রয়েছে চেম্বার। এরপর আমরা সাপ্তাহিক রাশিফলের পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশির সাপ্তাহিক রাশিফল কি বলছে সেটা জেনে নেব। হ্যাঁ, তো
মকর রাশির ক্ষেত্রে যেটা বলবো, মকর রাশির কিন্তু এই সময়টা তুলনামূলক 12টা আর বাদবাকি রাশিদের থেকে তুলনামূলক ভালো। তার কারণ আমরা জানি যে মকর রাশি 7.5 সবে ছেড়েছে। তো যেহেতু মকর রাশি 7.5 মুক্ত হয়েছে এবং মকর রাশির কিন্তু দ্বিতীয় যেহেতু রাহু, সেহেতু কিন্তু হঠাৎ করে অর্থ আগমনের জায়গা একটা তৈরি হয়েছে লগ্ন সাপেক্ষে। অবশ্যই যেটা দিদি বললেন এইমাত্র যে এক একজন ব্যক্তি বিশেষে এক একটা মানুষের কুণ্ডলী এক এক রকম হয়। তো নাক্ষত্রিক কানেকশন, গ্রহ নক্ষত্রের কানেকশন না দেখে কিন্তু এভাবে কেউ এটা ভাববেন না যে আমি স্পেসিফিক্যালি কোনো একজন মানুষকে বলছি, এটা কিন্তু নয়, এটা ইন জেনারেল আমি একটা প্রেডিকশন করছি। তো লগ্নের অ্যাসপেক্টে, মকর লগ্নের অ্যাসপেক্টে রাহু যেহেতু দ্বিতীয় রয়েছে, দ্বিতীয় ভাবপতি রাহু কিন্তু ফাটকা টাকা এনে দেবে। শুধু তাই নয়, মকর রাশির ক্ষেত্রে যে কোনো রকম কাজ, মানে এই মুহূর্তে কোনো কাজে হাত দিলে কিন্তু সেই কাজটা সফল হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও মকর লগ্ন এবং মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ের ক্ষেত্রেও মানে খুব ভালো একটা সময়। এই মুহূর্তে আপনারা ব্যবসায় ইনভেস্ট করতে পারেন এবং ব্যবসা কিন্তু আপনাকে রেজাল্ট দিয়ে যাবে। কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে অত্যধিক টেনশন। মকর রাশির জাতক জাতিকাদের এই সময় যেটা হবে, বা মকর লগ্নের জাতক জাতিকাদের এই সময় হবে, অত্যধিক টেনশন থেকে কিন্তু একটা মানসিক বিভ্রান্তির জায়গা তৈরি হবে। টেনশন কমাতে হবে, চাপ নিয়ে ফেলবেন না, অত্যধিক কাজের প্রেশার নিয়ে ফেলবেন না, মাথা ঠান্ডা রেখে এগিয়ে যাবেন, যে দেখবেন কাজ নিজে নিজেই হয়ে যাবে। আর যেটা মকর রাশির ক্ষেত্রে যেটা আমি বারবার বলছি, মানে এখনকার গ্রহ নক্ষত্রের কানেকশনটা দেখে অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও রয়েছে। গাড়ি, যারা 2 হুইলার রাইডার রয়েছেন, যারা 2 হুইলার ড্রাইভ করছেন, বা যারা 4 হুইলার ড্রাইভ করছেন, বা যারা এমনি বাস ট্রাম ট্রাভেল করছেন, খুব সাবধানে কিন্তু মাথা ঠান্ডা রেখে অন্য কিছু চিন্তা ভাবনা না করে যখন যে কাজটা করছেন তখন সেটা মনোযোগ দিয়ে করবেন। তাহলে আশা করি মকর লগ্ন খুব একটা খারাপ হবে না, ভালো ফল দেবে। একদম। চলে যাব পরের রাশি কুম্ভ। হ্যাঁ, তো কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, কুম্ভ রাশির কিন্তু লগ্নে রাহু বিরাজ করছে। লগ্নে রাহু এবং দ্বিতীয় শনি, তৃতীয় শুক্র, চতুর্থে বুধ এবং রবি, পঞ্চমে বৃহস্পতি, ষষ্ঠে মঙ্গল, সপ্তমে চন্দ্রকেতু, বাদবাকি সব ঘর ফাঁকা। তো ন্যাচারালি একটা কালসর্প কিন্তু তৈরি হলো। এই কালসর্পের প্রভাবে কিন্তু জীবনের সর্বক্ষেত্রে বাধা, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে বাধা এরা ফেস করবে। তো লগ্নে যেহেতু রাহু, একটা তো কাজের জায়গা বা শারীরিক দিক থেকে একটা ট্রাবল তো দেবেই, দ্বিতীয় শনি সবকিছু স্লো করে দেবে, সব কাজ স্লো হয়ে যাবে। শুধু তাই নয়, প্রেম, এই মুহূর্তে যদি কেউ বিয়ের কথা ভেবে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জটক বিচার না করিয়ে বিয়ের ব্যাপারে কিন্তু অগ্রসর হবেন না। তাহলে কিন্তু সেই সম্পর্কটা যদি জটক বিচার করে অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার মেনে যদি বিয়ের জায়গায় এগোন, তাহলে কিন্তু দীর্ঘস্থায়ী একটা শান্তিপূর্ণ সংসার জীবন যাপন করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু ভুল ডিসিশন হয়ে যাবে, এবং এই একটা ভুল ডিসিশন যেটা সারাটা জীবন তাড়া করে বেড়াবে। সুতরাং প্রেম প্রীতি বা বিয়ের দিক থেকে কিন্তু খুব সাবধান। নতুন সম্পর্ক তৈরি করার আগে কিন্তু বারবার ভেবে নিয়ে বিচার করে কোনো সঠিক অ্যাস্ট্রোলজারের সংস্পর্শে এসে তার সঙ্গে কথা বলে তার থেকে প্রতিকার নিয়ে তারপর এগোবেন। এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে যেটা সমস্যা, সেটা হচ্ছে নার্ভের একটা রোগ কিন্তু ইন্ডিকেট করছে। নার্ভের রোগের থেকে কিন্তু খুব সাবধান আপনারা। কিন্তু যেটা আমি এর আগেও বললাম, আবারও বলছি, অযথা টেনশন করবেন না। যে জিনিসটা হয়নি সেটাকে নিয়ে সারাদিন নেগেটিভ চিন্তা করে সেই নেতিবাচকত্বকে নিজের মধ্যে প্রাধান্য দেবেন না। এইভাবে কিন্তু নার্ভের জায়গা কিন্তু ড্যামেজ হচ্ছে আপনাদের ক্ষেত্রে, এবং হবেও ভবিষ্যতে। এই সপ্তাহে কিন্তু সেইটাই ইন্ডিকেট করছে। সুতরাং শরীরের দিকে খেয়াল রাখতে হবে এবং নেতিবাচক সমস্ত চিন্তাকে বর্জন করতে হবে। একদম। চলে আসবো আমাদের সর্বশেষ রাশি মীন। হ্যাঁ, তো মীন রাশির ক্ষেত্রে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্নে শনি বিরাজ করছে এবং তার দ্বাদশে রাহু, দ্বিতীয় শুক্র, তৃতীয় বুধ রবি, চতুর্থে বৃহস্পতি, পঞ্চমে মঙ্গল, ষষ্ঠে চন্দ্র এবং কেতু। একাধিক শত্রু দেবে, গুপ্ত শত্রু কিন্তু বাড়াবে। এই শত্রু আপনার হানি করার জন্য ব্যাপারটা অনেকটা ওই নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ যেটা শূর্পণখা করেছিলেন, সেরকম শত্রু কিন্তু বৃদ্ধি পাবে। মানে যেটা কিন্তু মোটেই হালকাভাবে নেয়ার বিষয় নয়। এই শত্রু কিন্তু আপনাকে মরণাপন্ন ক্লেশ, মানে মৃত্যুসম ক্লেশ পর্যন্ত পৌঁছতে পারে। সুতরাং খুব সাবধান। দ্বাদশে যেহেতু রাহু অবস্থান করছে, অযথা ব্যয় বাড়বে আপনাদের। অযথা ব্যয় থেকে এড়িয়ে চলুন। পড়াশোনায় যারা স্টুডেন্ট রয়েছে তাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু হানি এবং মনোযোগের অভাব হবে। শুধু তাই নয়,
যারা মাঝবয়সী রয়েছেন, মানে যারা ধরুন বয়স সন্ধিটা ক্রস করছেন, এই ধরনের ছোট বাচ্চারা 12-14 বছর, 12 থেকে 16 এরকম, মা বাবাদের অতি সচেতনতার প্রয়োজন। কারণ এই সময় কিন্তু এরা মানে এই এই বয়স সন্ধির টাইমিংটাই, জাংশন পিরিয়ডটা লাইফের, এরা কিন্তু আসক্তি মুখরতা মানে ইন্টারেস্টেড হবে আসক্তির দিকে। যা কিছু নেগেটিভ আছে সেটাকে টেস্ট করে দেখার কিন্তু ইচ্ছা শক্তিটা প্রবল হবে। সুতরাং বি কেয়ারফুল। মা বাবাদের বলবো বিশেষ করে সন্তানদের দিকে ধ্যান দিন, তাদেরকে সময় দিন, তাদের সঙ্গে লেগে থাকুন। একদম, খুব সুন্দরভাবে আমরা কিন্তু পরবর্তী 6টি রাশির রাশিফল জেনে নিলাম যে সপ্তাহটা কেমন যাবে। এবার স্বাভাবিকভাবেই আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসে যে ওভারঅল ভালো থাকার কি উপায় রয়েছে এই প্রত্যেকটি রাশির ক্ষেত্রে। হ্যাঁ, তো ওভারঅল ভালো থাকার জন্য আমি যেটা বলবো, যেটা আমি সবসময় বলি, ঈশ্বরের থেকে বড় সায়েন্টিস্ট এই ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। উনি একমাত্র এক এবং অদ্বিতীয় সেই পরমা প্রকৃতি, পরম শক্তি। তো যতক্ষণ না আপনারা কোনো ভালো কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো প্রপার গাইডেন্স মেনটেন করে নিজের জীবনটাকে ঠিকভাবে চালনা করতে পারছেন, অ্যাটলিস্ট সেই সময়টুকু পর্যন্ত ভগবানকে ডাকা ছাড়া কিন্তু এই মুহূর্তে আর কোনো পথ নেই। বাদ বাকি এই 6টা রাশির ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে আপনারা শুতে, বসতে, উঠতে, খেতে, সারা দিন সারা রাত যতক্ষণ না ঘুমোতে যাচ্ছেন এবং যখন ঘুম থেকে উঠছেন তখন পর্যন্ত সারাটা সময় দুর্গা নাম জপ করুন। শুধু তাই নয়, যেটা আমি বললাম, কোনো বিকলাঙ্গ মানুষ, মানে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড, হ্যান্ডিক্যাপড, এই ধরনের মানুষকে গিফট দিন, খাবার দিন। শনিবার হলে খুব ভালো হয়, বৃহস্পতিবার কোনো অভুক্তকে খাবার দিন। এবং আরো ভালো হয়, বিশেষ করে আমি একটু স্পেশাল ফোকাস করছি, সেটা হচ্ছে কুম্ভ রাশি, কুম্ভ, মকর এবং মীনের ক্ষেত্রে আমি যেটা বলছি সেটা হচ্ছে প্রতিদিন আপনি না খেয়ে স্নান করে যে কোনো সময় শ্বেত বস্ত্র, মানে ঘুম থেকে উঠে আর কি, চেষ্টা করবেন সূর্য উদয়ের আগে ঘুম থেকে ওঠা। সেটা যদি সম্ভব না হয়, অ্যাটলিস্ট 6টা থেকে 6:30টার মধ্যে এই কাজটা কমপ্লিট করার জন্য আপনাদের বিছানা ত্যাগ করতে হবে। উঠে স্নান করে শ্বেত বস্ত্র ধারণ করে রুটি অথবা মুড়ি যে কোনো জলাশয়ে গিয়ে ছড়িয়ে দিয়ে আসুন। এতে কিন্তু একটা মিরাকুলাস এফেক্ট কিন্তু পাবেন, খুব ভালো উপকার পাবেন। আর বাদবাকি যেটা আমি বললাম, সারা দিন সারা রাত যতক্ষণ সম্ভব, যতক্ষণ আপনার চেতনা আছে, আপনার জ্ঞান আছে, ততক্ষণ মা দুর্গাকে স্মরণ করে যান। আর তারপর যদি মনে হয়, আমি আছি, আমার চেম্বার গড়িয়াতে, কথা বলে নেবেন। স্ক্রিনে আমার ফোন নাম্বার, অ্যাড্রেস সমস্ত দেওয়া রয়েছে, যোগাযোগ করুন, অবশ্যই উপকৃত হবেন। মা তারা আপনাদের সকলের মঙ্গল করুন এবং প্রত্যেকটা জীবে মা তারার অপার করুণা বর্ষিত হোক, এটাই প্রার্থনা করব। একদমই তাই। আমরা জেনে নিলাম যে 12টা রাশির ক্ষেত্রে কিরকম কি চলতে চলেছে সাপ্তাহিক রাশিফল, ছটা করে আলোচনা করলাম। এরপর বলবো যে এটা কিন্তু একদম জেনারেল প্রেডিকশন হলো। এরপরও যদি কারোর মনে হয় যে আপনার জন্মছক কি বলছে, তার জন্য তো রয়েছেই চেম্বার। একটু দেখে নেব চেম্বারগুলো। পেয়ে যাচ্ছেন গড়িয়া ত্রিবেণী মার্কেট, ফার্স্ট ফ্লোর, শপ নাম্বার 8, কবি নজরুল মেট্রো, অপোজিট অফ গড়িয়া শীতলা মন্দির। এখানে পাচ্ছেন আপনারা প্রত্যেক দিন দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। তারাপীঠে পেয়ে যাচ্ছেন মা তারা অ্যাপার্টমেন্টে, একদম বুকিং করে আসতে হচ্ছে 8697201211 এবং 8697001008। এই নাম্বারে বুকিং করে আপনারা পৌঁছে যাচ্ছেন। এবং যে কথাটা আগেও বললাম যে দিদি তন্ত্র সাধনা করেন এবং সেখানে তারাপীঠ, কামাখ্যা এবং অট্টহাস, এই প্রত্যেকটি জায়গায় কিন্তু তন্ত্রের কাজ করেন এবং অমাবস্যাগুলোতেও কাজে লাগান। তো সেক্ষেত্রে বলবো, যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই বুকিং নাম্বারে ফোন করুন এবং পৌঁছে যান। যে চেম্বারটি আপনার জন্য কাছে রয়েছে কলকাতাতে একটাই চেম্বার, গড়িয়া। তো সেক্ষেত্রে আপনাকে পৌঁছতে হবে। দিদি একটাই কথা জানবো, যারা দূরের বন্ধু রয়েছেন, যারা হয়তো আসতে পারছেন না, অনলাইন কিছু ব্যবস্থা রয়েছে? একদম একদম অনলাইন কনসালটেশন করি। যারা দূরে রয়েছেন, যারা ধরুন গড়িয়ায় আসতে পারছেন না, শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে আমার কাছে প্রচুর ফোন কলস আসে এবং তাদেরকে আমি অনলাইনেই প্রেডিকশন, শুধু তাই নয়, আর সমুদ্র হিমাচলই বলবো, কানাডায় আমার প্রচুর ক্লায়েন্ট, মানে প্রচুর ভক্ত শিষ্যরা রয়েছেন, কানাডায় রয়েছেন, ইউএসএ রয়েছেন, লন্ডনে রয়েছেন। তো যাদের মনে হবে যে যোগাযোগ করাটা ভীষণ প্রয়োজন, তাহলে আমার মনে হয় না দূরত্বটা খুব একটা বেশি সময় ম্যাটার করবে বলে। তো তারা কিন্তু অবশ্যই ফোন করে নেবেন। ওভার ফোন কিন্তু কনসালটেশন করা হয় এবং ওভার ফোন আপনাকে প্রপার গাইডেন্স দিয়ে দেওয়া হয়, যার ফলে কিন্তু আপনার সমস্ত কিছু থেকে আপনি মুক্তি পেতে পারবেন।
আচ্ছা, কেউ যদি বাড়িতে বসে রেমেডি নিতে চান সেটা কি সম্ভব? হ্যাঁ, সেক্ষেত্রেও বাড়িতে বসে রেমেডি দিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে, কুরিয়ার করে দেওয়া হয় তাদের জন্য। তবে হ্যাঁ, তান্ত্রিক কোনো প্রতিকার যদি কেউ চান তাহলে কিন্তু তাকে সশরীরে আসতে হবে, কারণ তার প্রেজেন্স ছাড়া কিন্তু পুজো হবে না। কারণ আমি যখন কোনো দেবীর পুজো করছি বা দশমহাবিদ্যা, তন্ত্র মানেই তো দশমহাবিদ্যা, তো দশমহাবিদ্যাকে যখন অর্চনা করছি বা পুজো করছি বিশেষ কাজে, যার কাজ তাকে আগে আসা প্রয়োজন, আমি মাধ্যম মাত্র। আমি এই প্রফেশনটায় আছি, আমি পুজো করি, আমার সারাটা দিন মানে চোখ খোলা থেকে চোখ বন্ধ হতেও আমার ঈশ্বরের নাম চলে বা পুজো চলে, যাই হোক সে আভ্যন্তরীণ পূজা যেটা হয় সেটা চলতে থাকে। তো আমি একটা মাধ্যম, তার হয়ে আমি সে পারছে না সারাদিন সংসারের তাগিদে বা তাকে কর্মসংস্থানে যেতে হচ্ছে, সেই কারণে সে ঈশ্বরকে ডাকতে পারছে না, আমি একটা মাধ্যম হয়ে তার হয়ে প্রার্থনা করে দিতে পারি, কিন্তু তার উপস্থিতিটা ভীষণভাবে প্রয়োজন। তান্ত্রিক কোনো ক্রিয়া বা তান্ত্রিক কোনো বিধান কিছু করতে গেলে পরে কিন্তু আসতেই হবে। এবার সেক্ষেত্রে চেম্বারে না এসে সেটা ওভার দ্য ফোন কনসালটেশন করে নিয়ে যে জায়গায় আমরা ঠিক করব সেই জায়গায় মন্দির সেখানে পৌঁছে গেলেও কিন্তু কাজ হয়ে যাবে, কিন্তু উপস্থিত থাকাটা বাঞ্ছনীয়। একদম। তান্ত্রিক প্রতিকারের ক্ষেত্রে কিন্তু উপস্থিত থাকাটা ভীষণভাবে প্রয়োজন। তান্ত্রিক প্রতিকারের ক্ষেত্রে উপস্থিত না থাকলে পুজো হবে না, আর যাই হোক। একদমই তাই, মানে এত সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিলেন। অনেক সময় আমরা যেটা করি যে পুজো হয়তো পাঠিয়ে দিলাম বা কোনো একটা কাজ বলে দিলাম যে আমরা এই কাজটা করতে চাই বা এই দোষ খণ্ডন করতে চাই, কিন্তু নিজে উপস্থিত হতে পারলাম না। তো এই জায়গাটা একটা সমস্যা। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেই সময়টুকু বার করতে হবে। আর যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, বিষয়টা হচ্ছে দেবী হলেন আদ্যাশক্তি মহামায়া, স্বয়ং পরমা প্রকৃতি। তো তার কাছে প্রার্থনার কিন্তু কোনো উপাচার হয় না, প্রার্থনার একটাই উপাচার, সেটা হচ্ছে ভক্তি। যার সমস্যার জন্য আমি মায়ের কাছে বসবো, সে ব্যক্তি যদি নিজেই উপস্থিত না থাকে, মা তাকে দেখতেই পেলেন না, মা দেখলেন শুধু সে অর্থ পাঠিয়ে দিল বা সে শুধু পুজোর কিছু সামগ্রী পাঠিয়ে দিল, তাহলে তো মানে উপস্থিত থাকাটা, পরমা প্রকৃতি যিনি জগদীশ্বরী, এই জগতের অধিষ্ঠাত্রী দেবী যিনি, তার কাছে নিজে এসে হাত পেতে ভিক্ষা চেয়ে নিতে হয় নিজের সৌভাগ্য, তবে না সেটা 100% ফলদায়ী হবে। যেটা আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই কাজ করে দেবো, মানে 100-তে 1000% কাজ হবে, তবে গ্যারেন্টি দিয়ে বলতে পারবো যে হ্যাঁ হবেই। কিন্তু তার অ্যাবসেন্সে তার সংকল্প কে করবে? তার সংকল্প তো তাকে নিজেকে করতে হবে না। নিজের সংকল্পে তার নিজে হাতের আহুতিতে যে ফলটা হবে, আদারওয়াইজ কিন্তু সেই ফল সম্ভব না। একদমই তাই, একদম। এটা একদম ধ্রুব সত্য কথা যে নিজেকে কিন্তু উপস্থিত থাকতেই হয়। কারণ সত্যিই তো আমি যেটা প্রার্থনা করছি, আমি যেটা পুজোয় বসছি, তার নিজের উপস্থিতিটা তো ভীষণভাবে দরকার। তো সেক্ষেত্রে বলবো যারা যোগাযোগ করতে চাইছেন, ফোন নাম্বার দুটো একদম সেভ করে রাখুন, পৌঁছে যান। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিভিন্ন চেম্বারের ব্যাপার নেই, রয়েছে একটাই চেম্বার, কলকাতায় গড়িয়া চেম্বার রয়েছে, যে চেম্বারটি আপনাদের হয়তো কাছে হবে, হয়তো বা দূরে হবে। দূরে হলেও কোনো অসুবিধা নেই, কারণ সেখানে অনলাইন ব্যবস্থা রয়েছে। সবকিছুর জন্যই রইল বুকিং নাম্বার, যেখানে আপনারা কথা বলে কিন্তু ডিটেলসটা জানতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে প্রত্যেকটা মুহূর্তে আমরা বলি যে টোটকা গুলো আমরা অ্যাপ্লাই করি, এগুলো তো এক একজনের জন্য এক এক রকমই রেজাল্ট দেবে। একদম একদম, এক একটা মানুষের জন্য এক এক রকম রেজাল্ট দেবে টোটকাগুলো। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো যে টোটকাও আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যেটাই করুন একজন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ মেনেই করা উচিত। কারণ অনেক সময় আমরা যেটা করি যে বিভিন্ন জ্যোতিষ অনুষ্ঠান দেখতে দেখতে হাফ অ্যাস্ট্রোলজার নিজেরাই বনে গেছি, তো নিজেরাই স্টোন পরে নিচ্ছি, নিজেরাই করছি। এই কাজটা খুব ভুল, এটা খুব সাংঘাতিক। কারণ আমি এটা বিশ্বাস করি যে যদি আমার জ্বর হয়েছে, আমি যদি ওষুধটা জানি তাহলেই আমি সেই ওষুধটা খাবো, মানে ডাক্তার দেখিয়ে আমি সঠিক ওষুধ খাবো। যদি আমি ওষুধ না জানি বা আমি ডাক্তার দেখাতে পারছি না, আর যাই করি আমি ভুল ওষুধ খাবো না। কারণ ভুল ওষুধ খেয়ে নেওয়া মানে কিন্তু আমি ওখানে আমার মরণ কূপটা খুঁড়ে ফেললাম। ভুল ওষুধ খাওয়ার থেকে ওষুধ না খাওয়া অনেক ভালো। তো ঠিক সেরকমই আপনাদের যদি মনে হয় আপনারা কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাবেন না বা কিছু, তাহলে কোনো প্রতিকার নেবেন না, কোনো প্রতিকার নিজের থেকে ধারণ করবেন না বা কোনো টোটকা নিজের থেকে অ্যাপ্লাই করতে যাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে।
সমস্যা আরো বেড়ে যাবে। একদমই তাই, এবং বিশেষ করে যখন সেটা গ্রহরত্নের ক্ষেত্রে হয় সেটা তো আরেকটু একদম একদম সাইড এফেক্টসও থাকছে, কারণ সেই গ্রহরত্নগুলো কতটা মাপের হবে, কত রতির হবে, কালার একটা ব্যাপার রয়েছে ভীষণ ভাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে বলবো যে একটু অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, এবং একটা প্রপার গাইডলাইন কিন্তু আমাদের ভীষণ দরকার। যদি এই অনুষ্ঠানটা দেখতে দেখতে মনে হয় যে না আমাকে পৌঁছতে হবে, ভালো থাকতে হবে, তাহলে অতি অবশ্যই কৌশিকী মাতা আচার্য সুস্মিতা শাস্ত্রী আপনাদের সঙ্গে রয়েছে।